আমি রুবাত খান। আজকে আমরা ডাইনামিক প্রোগ্রামিং সিরিজের লেকচার 4 শুরু করতে যাচ্ছি। আর আজকের টপিক হচ্ছে বেলম্যান-ফোর্ড অ্যালগরিদম। আমরা ইতিমধ্যে ডাইকস্ট্রাস অ্যালগরিদম সম্বন্ধে জেনেছি। ডাইকস্ট্রাস অ্যালগরিদম নিয়ে একটা ইস্যু আছে এবং সেটা হচ্ছে ডাইকস্ট্রাস অ্যালগরিদম নেগেটিভ ওয়েটস নিয়ে কাজ করতে পারে না। ফলে নেগেটিভ সাইকেলও ডিটেক্ট করতে পারে না। এই সমস্যার সমাধানের জন্য আমাদের আছে বেলম্যান-ফোর্ড অ্যালগরিদম, যেটা আমরা আজকে পড়ব। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ নেগেটিভ ওয়েট? অথবা নেগেটিভ ওয়েট কি আদৌ থাকতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ। ওয়েটস যেমন পজিটিভ হয়, ওয়েটস নেগেটিভ হয়, ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট। তো আমরা একটু একটা উদাহরণ দিকে দেখি। সো উই হ্যাভ আ গ্রাফ ওভার হিয়ার। আমাদের এখানে একটা গ্রাফ আছে এবং এই গ্রাফটাতে একটা ট্রানজ্যাকশন বর্ণনা করা হচ্ছে। যেমন এ থেকে বি একটা ট্রানজ্যাকশন, বি থেকে সি একটা ট্রানজ্যাকশন। আর যে ওয়েটস গুলো আছে এখানে, ওয়েটস গুলা হচ্ছে একটা ট্রানজ্যাকশনের প্রফিট বা লস। So if the weight is positive, it's a profit, and if the weight is negative, it's a loss. So you see, a real life scenario can be represented using positive and negative weights. তারপরে প্রশ্ন হচ্ছে, ডায়াস্ট্রাস অ্যালগরিদম কেন নেগেটিভ ওয়েটস হ্যান্ডেল করতে পারে না? এই প্রশ্নের উত্তর জানার জন্য আগে আমরা এই গ্রাফটা যেখানে আছে এটাতে আগে ডায়াস্ট্রাস অ্যালগরিদমটা প্রয়োগ করি। So over here we have the priority queue, and we have all the vertices enqueued, and every vertex will have a parent P and a D for distance. We have a P and D, P and D. তো আমার সোর্স হচ্ছে A, সুতরাং আমি সোর্সের D এর ভ্যালু 0 করে দিচ্ছি। তো এখানে আমি 0 করে দিলাম। তারপর আমি A ভার্টেক্স থেকে ডিকিউ করলাম। এটাকে ডিকিউ করলে এটা হচ্ছে আমার U। এর সাথে ডিরেক্টলি কানেক্টেড শুধু B আছে, সো দিস ইজ V। যেহেতু B নিয়ে আমি এখনো কাজ করি নাই, D এর ভ্যালু ইনফিনিটি এবং P হচ্ছে নাল, সো এখানে D এর ভ্যালু আপডেট হয়ে যাবে। The new value of D will be 2 and parent will be A. So I'm done working with A. So এখানে আমি D এর distance এর ভ্যালু আপডেট করে দিই, so 2 over here. এখন আমি B কে DQ করব। So U will point to B and V will point to C. যেহেতু C ও আমার প্যারেন্ট নাল এবং D এর ভ্যালু পজিটিভ ইনফিনিটি, therefore আমার D এর ভ্যালু হয়ে যাবে 2 plus 1 3 এবং প্যারেন্ট হয়ে যাবে B. So C এর ভ্যালু আমি আপডেট করে দিই 3. So B এর একটাই ডিরেক্টলি কানেক্টেড ভার্টেক্স ছিল C, so B নিয়ে আমার কাজ করা শেষ। এখন বাকি থাকে শুধু C, Cটাও ক্যান্সেল আউট হয়ে যাবে এবং যেহেতু সব ভার্টেক্স নিয়ে কাজ করা হয়ে গেছে, তাই আমার ডায়াস্ট্রাস অ্যালগরিদম এখানে আমি শেষ করতে পারি। কিন্তু আমি যদি একটু খেয়াল করি, ঠিক এই জায়গাটা আমরা যদি A থেকে C এই এজটা যদি কনসিডার করতাম, তাহলে 3 minus 4, so 3 over here minus 4 over here, 3 minus 4 কত কি হচ্ছে minus 1, which is less than the value of D over here, which is 0. তাহলে যদি আমি এটা কনসিডার করতাম তাহলে কিন্তু এই 0 কেটে আমার এখানে -1 বসতো, ঠিক না?
এবং যেহেতু আমি ডাক্স চালানোর সময় অথবা ডাক্সেস অ্যালগোরিদম যেহেতু এই সিনারিওটা কনসিডার করবে না, রিজন হচ্ছে ডাক্সরা একবার যখন একটা ভার্টেক্স নিয়ে কাজ করে শেষ করে ফেলে, দ্বিতীয়বার সেটা নিয়ে কাজ করে না, সেহেতু এই সিনারিও কখনোই কিন্তু অ্যারাইজ হবে না ইফ উই আর ইউজিং ডায়াক্সট্রা। ওকে, কিন্তু আমি যদি এখানে কনসিডার করতাম, আমি যদি আরেকবার যদি চালাতাম ডায়াক্সের যদি লুপটা যদি এটা চলতো, তাহলে কিন্তু এখানে -1 হয়ে যেত। ঠিক আছে, সো যেহেতু ডায়াক্সটা এইভাবে কাজ করে না, সুতরাং ডায়াক্সটা নেগেটিভ ওয়েট নিয়ে কাজ করতে পারে না। এবং এরকম সিনারিও when the value d of the source will be updated, this scenario only occurs when there is a negative weight. বেলম্যানফোর্ড অ্যালগোরিদম ঠিক ডায়াক্সট্রার মতনই একটা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগোরিদম। বেলম্যানফোর্ড শুধুমাত্র ডিরেক্টেড গ্রাফের উপর কাজ করে, কারণ বেলম্যানফোর্ডের মূল ধারণাটাই হচ্ছে শুধু সেই সব সিনারিওতে কাজ করা যেখানে কোনো একটা স্টেট ট্রানজিশন ঘটে এবং সেই ট্রানজিশনটা পরিবর্তনশীল না, রিভার্সেবল। এখন প্রশ্ন হচ্ছে, নেগেটিভ সাইকেল কি জিনিস? যখন একটা গ্রাফে টোটাল ওয়েট নেগেটিভ হয়ে যায়, তখন আমরা বলি গ্রাফে নেগেটিভ সাইকেল আছে। আমরা যখন একটা সোর্স থেকে শর্টেস্ট পাথ বের করি, অ্যালগোরিদম চালানোর পর প্রত্যেকটা ভার্টেক্সের ডিস্টেন্সের ভ্যালু সেম থাকবে, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু এই গ্রাফের বেলা কি হয় আমরা একটু দেখি। সো প্রথমে আমরা এ থেকে শুরু করছি, এ আমার সোর্স। এ থেকে বি আমরা যাব, সো বি ভার্টেক্সের ডি অথবা ডিস্টেন্সের ভ্যালু হবে 2। বি থেকে সি, তো সি এর ডিস্টেন্সের ভ্যালু হবে 2 যোগ 1 3। সি থেকে এ যদি আমি এটা কনসিডার করে থাকি, তাহলে এ ডিস্টেন্সের ভ্যালু আমার আগে 0 ছিল, সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, -1 হয়ে যাবে, কারণ -1 ইজ স্মলার দেন 0। তো আমি একবার কোনো একটা শর্টেস্ট পাথ অ্যালগোরিদম চালালাম। তো আমি যদি এ থেকে আবার চালাই, কি হবে, ডি এর ভ্যালু এখন -1 + 2, সেটা হচ্ছে +1 হয়ে যাবে। সো +1 হয়ে গেল। আমি এটা শুধু 1 লিখি। তো এখানে 2টা কেটে 1 হয়ে যাবে। এখন বি এর ডিস্টেন্সের ভ্যালু 1 এবং বি থেকে সি ওয়েট হচ্ছে 1, 1 + 1 2, সো 2 ইজ স্মলার দেন 3। সো সি এর ডিস্টেন্সের ভ্যালু আমার 3 কেটে 2 হয়ে যাবে, 2 হয়ে যাবে। Again, if I consider CA, 2 plus -4 is -2, which is less than -1. So this will be replaced by -2. Again, if I run the shortest path algorithm, or if I run a shortest path algorithm, কি আসবে, -2 + 2 হবে 0, 0 is less than 1, so this will be replaced by 0, 0 plus 1 is 1, 1 is less than 2, so this will be replaced by 1, and 1 plus -4 is -3, which is less than -2, so this -2 will be replaced by -3. Now if I add the d values of all the vertices, আমি যদি প্রত্যেকটা ভার্টেক্সের d ভ্যালুগুলো যোগ দিই, তাহলে কি দাঁড়ায়, -3 plus 0 plus 1, that's -2। তার মানে হচ্ছে the total distance value of this graph is negative, এবং every time I'm running a shortest path algorithm, my d values are changing. তার মানে হচ্ছে this scenario is a negative cycle. এখন আমরা দেখি কিভাবে বেলম্যানফোর্ড অ্যালগোরিদম কাজ করে। বেলম্যানফোর্ড
অ্যালগরিদম একটা গ্রাফের প্রত্যেকটা এজের উপর কাজ করে এবং প্রত্যেকটা এজ নিয়ে কাজ করার ফলে প্রায়োরিটি কিউ এর যে ইস্যুটা আমরা ডায়াগ্রামে দেখেছিলাম, যে প্রায়োরিটি কিউতে যদি আমার কোনো ভার্টেক্স না থাকে ওটা নিয়ে আমি আর পরবর্তীতে কাজ করি না, এই ইস্যুটা আর এখানে থাকছে না। অ্যালগরিদমটা v-1 সংখ্যক বার চলবে, যতগুলো ভার্টেক্স আছে তার থেকে এক কম। তার কারণ হচ্ছে একটা সাইকেল বিহীন গ্রাফ এর সর্বোচ্চ এজ সংখ্যা হচ্ছে v-1। তাই v-1 বার রান করলে এই বিষয়ে নিশ্চিত করা যাবে যে প্রত্যেকটা ভার্টেক্স এর শর্টেস্ট পাথে অথবা প্রত্যেকটা ভার্টেক্সের শর্টেস্ট পাথ বের করা হয়েছে। যেহেতু গ্রাফে নেগেটিভ ওয়েটস থাকতে পারে, তার মানে হচ্ছে ভার্টেক্সের ডিস্টেন্সের ভ্যালু প্রত্যেক ইটারেশনে পরিবর্তন হতে পারে। তো আমরা যদি শুধু একবার ইটারেশনটা চলে আর একবার চেঞ্জ হয়, এটা কিন্তু আমার ফাইনাল অ্যান্সার আমরা বলতে পারি না। যেহেতু নেগেটিভ ওয়েটস থাকতে পারে, so running the algorithm multiple times will ensure that we get the minimum d value for every vertex. So changing the value of d is called relaxation. Okay, relaxation মানে হচ্ছে, একটু ব্যাখ্যা করি। একটা এজে দুইটা ভার্টেক্স থাকে uv এবং u points at v। আমরা চেক করব যে if the distance of v is greater than the distance of u plus weight of uv, যদি আমার ভার্টেক্স v এর ডিস্টেন্সের মান যদি আমার ডিস্টেন্স u যোগ ওয়েট অফ uv থেকে বড় থাকে, তাহলে আমরা আপডেট করব। ওকে, ডিস্টেন্স অফ v ভ্যালুটা আপডেট করব কি দিয়ে? উইথ দ্য ভ্যালু অফ ডিস্টেন্স অফ u প্লাস ওয়েট অফ uv। এই রিল্যাক্সেশন আমরা v-1 বার করব, যেটা একটু আগে বললাম। তারপরে v-1 চালার পরে আমরা আরেকবার রিল্যাক্সেশন করব, এবং এই রিল্যাক্সেশনের সময় যদি কোনো ভার্টেক্সের ভ্যালু চেঞ্জ হয়, তাহলে বলবো যে গ্রাফে একটা অথবা গ্রাফে নেগেটিভ সাইকেল আছে। আমরা এখন সিমুলেশনটা একটু দেখি। তো আমরা এখানে একটা গ্রাফ দেওয়া আছে ABCD with 4 vertices. So আমার according to the rule of Bell-Benford algorithm, I have to run v-1 times, আমার লুপটা v-1 times চলবে, which is 3, এবং প্রত্যেকটা ভার্টেক্স এর মধ্যে দুইটা করে প্রপার্টি আছে, জাস্ট লাইক ডায়াস্ট্রা, ডিস্টেন্স এবং প্যারেন্ট। সো আমার এ হচ্ছে আমার সোর্স, তো আমার প্রথমে ডিস্টেন্স অফ এ কে 0 করে দিই। তো আমার প্রথমবার লুপ চলছে, তো i এর মান 1, আমার লুপ চলবে 3 বার। সো প্রথম লুপ চলার পর আমি প্রত্যেক এজ নিয়ে কাজ করব। তো আমি প্রথমে এই এজটা নিয়ে কাজ করছি, আমি এখানে 1 লিখি অথবা একটা ডট দিই। So I'm working with this edge. If I'm working with this edge, this is u, this is v. এবং রিল্যাক্সেশনের রুল হচ্ছে, বাই দ্য ওয়ে, d এবং p এর ভ্যালু হচ্ছে পজিটিভ ইনফিনিটি আর নাল, জাস্ট লাইক ডায়াস্ট্রা। এবং রিল্যাক্সেশনের রুলটা এক্স্যাক্টলি ডায়াস্ট্রার সাথে মিলে। সো as this is blank, which means positive infinity, তাহলে এই d এর ভ্যালু কি হয়ে যাবে? 2 হয়ে যাবে, because 2 is smaller than positive infinity, এবং p এর ভ্যালু হয়ে যাবে a। তারপর আমরা এটা কেটে দিই, u এটা কেটে গেল কারণ a নিয়ে আমরা কাজ শেষ, v টাও কেটে দিই। এখন আমরা এই এজটা নিয়ে কাজ করি, এখানে আমি দুইটা ডট দিই, দিস ইজ টু কিপ ট্র্যাক। ওকে, তো আমি এখন এই এজটা নিয়ে যদি কাজ করি, আমার d এর ভ্যালু পজিটিভ ইনফিনিটি, দেয়ারফর আমার d এর নতুন ভ্যালু হবে d of c, which is 2 plus weight of uv 3, 2 plus 3 is 5, so 5 will sit over here and parent will be c।
Now let us work with this particular edge. এখানে আমি 3টা দিচ্ছি because this is the third edge I'm working with. D এর value হচ্ছে positive infinity, so the D value will be replaced by 6, 5 plus 1 6 এবং P এর parent এর value হবে D. Now let us work with this one. এটা নিয়ে কাজ করি. Let's give 4 dots. So আমার B এর distance এর value হচ্ছে 6. Our weight of BC হচ্ছে -2. 6 minus 2 is 4. 4 is greater than 2. Okay. Therefore, no change. Again, now let's work with this particular edge. 1, 2, 3, 4, 5. So 6 minus 4 is 2. 2 is greater than 0, so no change. তো আমি প্রথম লুপটা চালিয়ে ফেললাম। আমি এখন দ্বিতীয়বার লুপ চালাবো। একই কাজ করব এবং আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি যে অর্ডারে এজগুলো পিক করেছিলাম, সিলেক্ট করেছিলাম, ঠিক এই অর্ডারে আমি এইবারও যাব। So this has one dot, তার মানে হচ্ছে আমরা এখান থেকে শুরু করেছিলাম। So let's try again. So 0 plus 2 is 2. So এখানে কোনো চেঞ্জ নাই। Second এই এজটা 2 plus 3 is 5. So no change. 5 plus 1 is 6. No change. 6 minus 2 is 4. No change. 6 minus 4 is 2. No change. তার মানে হচ্ছে আমি দ্বিতীয়বার যখন লুপটা চললাম কোনো চেঞ্জ আসলো না। যেহেতু এখন কোনো চেঞ্জ আসে নাই, তার মানে হচ্ছে আমি যতবার লুপ চালাই না কেন আমার আর কোনো চেঞ্জ আসবে না। তো রুলটা কি ছিল? আমরা v-1 পর্যন্ত চালাবো, তারপর আরো একবার চালাবো, তবুও যদি আমার চেঞ্জ হয়, only then we will say negative cycle detected. কিন্তু এখানে v-1 চলার আগে আমার চেঞ্জেস বন্ধ হয়ে গিয়েছে। তাহলে আমি কি বলতে পারি? There are no negative cycles. Okay. So let's look at another example. এখানে আরেকটা গ্রাফ আছে, এটার উপর আমরা একইভাবে সিমুলেশন করি। So আমাদের সোর্স হচ্ছে a, therefore আমার ডিসটেন্স অফ a হচ্ছে 0. আমরা প্রথমে এই পার্টিকুলার এজ নিয়ে করি। So over here it will be 10 and it will be, and the parent will be a. By the way, আমার v-1 হচ্ছে 3 because there are 4 vertices, so 4 minus 1 is 3. আর আমি প্রথমবার লুপ চালাচ্ছি, I equals 1. তো দ্বিতীয় আমার এজ এটা পিক করি। So 0 plus 3 is 3. 3 is smaller than blank, which is infinity. So over here it will be 3 and parent will be a. Now let us work with this one. 3 plus 2 is 5, which is less than infinity. So I replace infinity with 5 and parent is d. Now let's work with this one. 5 minus 6 is -1 and -1 is less than 0. So 0 will be replaced by -1 and parent will be c. So in my first iteration, আমি প্রথম ইটারেশনে আমার প্রত্যেক এজ নিয়ে কাজ করা শেষ। তো আমি এখন আমার দ্বিতীয় ইটারেশন শুরু করব এবং কোন অর্ডারে ফলো করব আমি এখানে মার্ক করে রেখেছি। প্রথমে এই একটা দাগ দেওয়া, এখান থেকে আমি শুরু করছি। Again, -1 plus 10 is 9, which is less than 10. So this will be replaced by 9 and parent is still a. Now let us work with this one. -1 plus 3 is 2. 2 is less than 3. So replace 3 with 2. 2 plus 2 is 4. 4 is less than 5. So replace this with 4. Finally, 4 plus -6 is -2, which is less than -1. So replace this with
-2। তো আমার দ্বিতীয় লুপও শেষ। আমি এখন আমরা তৃতীয় লুপ শুরু করব। প্রথমে এই এজটা নিয়ে কাজ করব। -2 + 10 is 8, so replace this with 8. -2, 3 is 1, so replace this with 1. 1 + 2 is 3, so replace this with 3. Finally, 3 plus -6 is -3, so replace -2 with -3. তো আমার 3 বার লুপ চালানোর কথা, আমার 3 বার লুপ চালানো শেষ হয়ে গেছে। এখন কি করব? আর একবার লুপ চালাবো, এক্স্যাক্টলি একই কাজ করব। তো কি করব? আবার রিল্যাক্সেশন। -3 + 10 is 7, and 7 is less than 8, তার মানে হচ্ছে there will be an update. As a result, I will say that there is a negative cycle, কারণ আমি vth টাইম আমি v-1 টাইম চালিয়েছি, এবং vth টাইম যখন আবার রিল্যাক্স করব, এবং এই সময় যদি কোনো ভ্যালু আপডেট হয়, তার মানে হচ্ছে there is a negative cycle. তো এখন প্রমাণ করি যে Bellman-Ford algorithm, let's call it BFA, Bellman-Ford algorithm, is a DP problem. Okay? কিভাবে? So আমরা exhaustive আকারে আগাচ্ছি, তার মানে হচ্ছে I'm working with all the edges, v+1, then again one time more, so I'm working with all the edges, and for all the edges at every state the answer is correct. মানে প্রত্যেক ইটারেশনের পরে যে ভ্যালুটা আমার হবে d এর ভিতর, ওইটা কিন্তু ওই পার্টিকুলার স্টেটের জন্য সঠিক উত্তর। So optimal substructure proved. And every time we are storing the values of d. Okay? এবং আমি প্রত্যেকবার আবার এক্সস্টিভলি এ থেকে সবগুলোতে যাই না, আমি d এর ভ্যালুগুলো সেভ করে রাখছি। therefore we can say it follows overlapping subproblems. ওকে, তো এখন টাইম কমপ্লেক্সিটি নিয়ে কথা বলি। টাইম কমপ্লেক্সিটি হচ্ছে, so we run the relaxation for v times, and for every loop, মানে একটা মেইন ইটারেশনটা চলে আমার v-1 + 1, which is v times, এবং প্রত্যেকবার আমার রিল্যাক্সেশন করতে হয়। রিল্যাক্সেশন কিভাবে করি? রিল্যাক্সেশন মানে হচ্ছে for every edge, which is e times. So the time complexity of Bellman-Ford is v into e. So that's it for today. Thank you very much.